হ্যালো ফ্রেন্ডস, আমাদের আলোর দেশা এই চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, জীবন বিজ্ঞানের মাধ্যমিক অধ্যায়ের তৃতীয় অধ্যায়, যেখানে আমরা দেখতে পাবো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় এসে থাকে। আর এর আগে আমরা মেন্ডেলের সূত্র এবং মেন্ডেলের সাফল্য লাভের কারণ থেকে শুরু করে সমস্ত কিছু আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে বংশগত রোগের সম্পর্কে বলা হবে, ঠিক আছে? বংশগত রোগ, এবং তোমরা অবগত রয়েছে হিমোফিলিয়া রোগ সংক্রান্ত সম্পর্কে, কারণ হিমোফিলিয়া রোগ সম্পর্কে আমরা আগের ক্লাসে করেছি। আর আজকে একটু মুখে বলে দিয়ে তারপরে তখন থ্যালাসেমিয়া রোগ এবং বর্ণান্ধতা রোগের সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আর আজকে তার কারণ লক্ষণগুলো যদিও মুখে বলবো, আগের ক্লাসে যদিও লিখে দিয়েছি, কিন্তু আজকে যে বংশগত রোগ কিভাবে তোমার আপাত্ত বা মাতৃজনু থেকে কিভাবে তার সন্তান সন্ততির মধ্যে বংশানুসারে সঞ্চালিত হয় সে সম্পর্কে আমরা একটা শিকার বোর্ডও দেখবো, যেটা মাধ্যমিকে আসে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা আসে কিন্তু। হ্যাঁ, তো দেখো এখানে প্রথমে বংশগত রোগ তিন প্রকার: হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া আর বর্ণান্ধতা। হ্যাঁ, তার মধ্যে হিমোফিলিয়া রোগ সম্পর্কে আমি বলেছি যে হিমোফিলিয়া রোগ হচ্ছে তিন প্রকার হয়ে থাকে। কি কি? হিমোফিলিয়া, ঠিক, হিমোফিলিয়া এ, বি এন্ড সি। হিমোফিলিয়া এ রোগের আমরা হিমোফিলিয়া রোগটা আসলে কি? হিমোফিলিয়া রোগটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন সংযোজিত জিন ঘটিত রোগ। এক্স ক্রোমোজোম বাহিত, ঠিক আছে, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বংশগত রোগ, যেটা কি হয় শুধুমাত্র এক্স ক্রোমোজোমে রোগটা অবস্থান করে, ঠিক আছে, ওয়াই ক্রোমোজোমে থাকে না। এই হিমোফিলিয়া রোগটা যেমন স্ত্রী দেহেও থাকে, পুরুষের দেহেও থাকতে পারে, কিন্তু স্ত্রী দেহে আক্রান্ত হতে পারে পুরোপুরি ভাবে, মানে 100%। স্ত্রী দেহে দেখো 100% যদি হিমোফিলিয়া আক্রান্ত হয়, তো হিমোফিলিয়ার যেহেতু ফার্স্ট লেটার এইচ, তাই স্ত্রী দেহে যখন আক্রান্ত হয় হিমোফিলিয়া, তখন স্ত্রী দেহে আক্রান্ত হিমোফিলিয়াকে আমরা চিহ্ন দিয়ে কিভাবে স্ত্রী দেহে আক্রান্ত হিমোফিলিয়া কে দেওয়া হয়। দেখো এমনিতে এক্স আর এক্স, দুটো এক্স মিলে বলা হয় স্ত্রী দেহের ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে। এবারে স্ত্রী দেহের ক্রোমোজোম কে যখন হিমোফিলিয়া আক্রান্ত হয় 100%, তখন দুটো এইচ দেওয়া হয়, ঠিক আছে, মাথায় এইচ দেওয়া হয়। এইচ দেওয়া মানে হচ্ছে যে হিমোফিলিয়া আক্রান্ত হয়েছে স্ত্রী দেহটা। এবার যদি হিমোফিলিয়া যদি 100% আক্রান্ত না হয়ে 50% হয়, তখন আমরা কি দিয়ে সেটাকে, একটা হিমোফিলিয়া আক্রান্ত এই এক্সএইচ আর একটা আক্রান্ত নয় মানে এইচ প্লাস, ঠিক আছে। প্লাস মানে পজিটিভ দিক আমরা বলি। মনে রাখার ট্রিক্স হচ্ছে যে প্লাস মানে ভালো, প্লাস মানে ভালো, আক্রান্ত নয়। এটা হচ্ছে হিমোফিলিয়া 50% আক্রান্ত, যাকে বলা হয় বাহক। কি বলা হয়? হিমোফিলিয়া বাহক স্ত্রী দেহ। হিমোফিলিয়া বাহক স্ত্রী দেহ, এই টার্ম গুলো না জানলে চেকার বোর্ড কিছু বুঝতে পারবে না, ঠিক আছে, খুবই জরুরি জানা দরকার। হিমোফিলিয়া বাহক যাকে বলা হয় এক্সএইচ এবং এক্সএইচ প্লাস, এই চিহ্নটা হচ্ছে হিমোফিলিয়া বাহক স্ত্রী দেহের। আর যদি বলা হয় হিমোফিলিয়া আক্রান্ত ফুল 100%, তাহলে ডবল এইচ থাকবে এক্স এর মাথায়, ঠিক আছে। এবার আমরা জানবো যে হিমোফিলিয়া এ, বি, সি, এই যে রোগ তিন রকম ভাগ আছে, তার কারণ কি, ঠিক আছে, আমি লিখে দিয়েছি, একবার মুখে বলে দিচ্ছি। হিমোফিলিয়া এ, যেটাকে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া, এই রোগটা রক্তের প্লাজমায় অবস্থিত রক্ততঞ্চন ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক এর অভাবে রোগটা হয়ে থাকে, ঠিক আছে। এই রোগগুলো কি না, তো হচ্ছে রক্ত আমাদের শরীরে যদি কোনো জায়গায় কেটে যায় বা ক্ষতস্থান হয়ে যায়, তাহলে রক্ত কিন্তু থামে না বা তঞ্চন হয় না, ঠিক আছে, অনবরত রক্ত বেরোতে থাকে। তখন আমরা বলি এটা বংশগত রোগ, হিমোফিলিয়া আক্রান্ত হয়েছে। আর হিমোফিলিয়া তিন রকমের হয়, সব থেকে মারাত্মক হচ্ছে হিমোফিলিয়া এ রোগটা। এই রোগটা হয় হিমোফিলিয়া 80% আক্রান্ত হয় মানুষেরা, ঠিক আছে। এই রোগটা মারাত্মক রোগ, সবচেয়ে বেশি ক্ষতিকারক এটা হিমোফিলিয়া এ, যার এটা তেজ বেশি, মানে তীব্রতা বেশি এই হিমোফিলিয়ার। তারপরে হিমোফিলিয়া বি, এই হিমোফিলিয়া বিটা হয়ে থাকে সাধারণত 20%, ঠিক আছে। এই হিমোফিলিয়া বি এর আর এক নাম আছে, ঠিক, রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া। এবং আরো একটা রোগ আছে, নাম আছে ক্রিস্টমাস রোগ, ক্রিস্টমাস ডিজিজ বা ক্রিস্টমাস রোগ। কারণ একটা শিশু বালক ক্রিস্টমাস এই বালকের দেহে প্রথম দেখা গিয়েছিল, তাই এর নাম দেওয়া হয়েছিল ক্রিস্টমাস ডিজিজ। এবং রয়্যাল বা রাজকীয় হিমোফিলিয়া নাম হয়েছিল কেন? কারণ রানী ভিক্টোরিয়ার বংশে এটা হয়েছিল বলে এটা নাম হয়েছে রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া রোগ।
এবং এই হিমোফিলিয়া বি এর রোগের কারণটা কি, না তো হচ্ছে রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর যেটা প্লাজমায় অবস্থিত, ফ্যাক্টর 9, ঠিক আছে, ফ্যাক্টর 9 যাকে বলা হয়, আর একটা নাম আছে পিটিসি, মানে হচ্ছে পিটিসিটা বলা হয়, তার নাম পুরো নাম হচ্ছে কি প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। এর অভাবে এই হিমোফিলিয়া বি রোগটা হয়ে থাকে, ঠিক আছে। লক্ষণ একটাই, যে কোনো ক্ষতস্থান বা ক্ষতিগ্রস্ত স্থান থেকে রক্ত বেরোতে থাকবে, থামবে না, ঠিক আছে। এবং হিমোফিলিয়ার ভাগ নাম্বার সি, যেটা সি আছে, সেটা কি হয়, রক্ততঞ্চনকারী ফ্যাক্টর প্লাজমা, যেটা প্লাজমায় রক্তে অবস্থিত ফ্যাক্টর, হ্যাঁ ফ্যাক্টর কি 12 11, ফ্যাক্টর 11 এর অভাবে এই হিমোফিলিয়া সি রোগটা হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখবো আমরা যে এই হিমোফিলিয়া রোগটা কিভাবে বংশানুসারে সঞ্চালিত হয়। তার আগে আমি থ্যালাসেমিয়া রোগটা সম্পর্কে একটু বলি, তারপরে তখন চলে যাব হিমোফিলিয়ার বংশগত সঞ্চার সম্পর্কে, ঠিক আছে। দেখো হিমোফিলিয়া আমি সম্পর্কে লিখে দিয়েছি বলে আমি কিছু লিখলাম না এখানে বোর্ডে, যা বলা হয়েছে এটা বারবার লেখা হবে না। থ্যালাসেমিয়া, এবার তোমরা এটা নোটবদ্ধ করবে। থ্যালাসেমিয়া রোগ, এই রোগটি হচ্ছে রক্তাল্পতা রোগ, অ্যানিমিয়া যাকে বলা হয়, মানে শরীরে কি হবে, রক্ত উৎপাদন হবে না। এটা একটা বংশগত এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যেখানে দেখবো আমরা যে থ্যালাসেমিয়া আক্রান্ত, থ্যালাসেমিয়া দুই প্রকার হয়ে থাকে, থ্যালাসেমিয়া সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা বিটা থ্যালাসেমিয়া। এই আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া যার, ঠিক আছে, যে যার দেহে উপস্থিত হবে সেটা হবে মেজর থ্যালাসেমিয়া। যদি দেখা যায় যে রক্ত হিমোগ্লোবিন উৎপাদন ফ্যাক্টর এ আলফা আর বিটা দুটোই যার দেহে উৎপাদন হয় না, তার দেহে তাকে বলা হবে মেজর থ্যালাসেমিয়া হয়েছে। আর যদি দুটো শৃঙ্খলের মধ্যে, এই দুটো শৃঙ্খল, আলফা শৃঙ্খল বিটা শৃঙ্খল, দুটো শৃঙ্খলের মধ্যে যে কোনো একটা শৃঙ্খল যার দেহে উপস্থিত নাই বা গ্লোবিন এটা অভাব আছে, যার ফলে হিমোগ্লোবিন উৎপাদন হয় না, তখন তাকে বলা হবে মাইনর থ্যালাসেমিয়া, ঠিক আছে। থ্যালাসেমিয়া দুই প্রকার, আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া। এবার এই আলফা থ্যালাসেমিয়া রোগের কারণ কি, এটা হচ্ছে 16 নাম্বার ক্রোমোজোমে অবস্থিত, 16 নাম্বার, এটা তোমরা ছকের আকারে খাতা লিখে নাও, তারপরে বিস্তারিত লেখা হবে লক্ষণ কারণ। 16 নাম্বার ক্রোমোজোম, 16 নাম্বার ক্রোমোজোমের আলফা শৃঙ্খল এর অভাবে, উৎপাদনের অভাবে, ঠিক আছে, আলফা শৃঙ্খলের হিমোগ্লোবিন উৎপাদনের অভাবে এই রোগটা হয়ে থাকে, অভাবে থ্যালাসেমিয়ার এটা কারণ, ঠিক আছে, আলফা থ্যালাসেমিয়ার কারণ এটা, ঠিক আছে। দেখি আলফা থ্যালাসেমিয়ার কারণ, আর বিটা থ্যালাসেমিয়া বা বিটা শৃঙ্খল থ্যালাসেমিয়া এর কারণ কি, তাতে বলবো আমরা 11 নম্বর ক্রোমোজোমের বিটা গ্লোবিন উৎপাদনের অভাবে এটা হয়ে থাকে। বিটা থ্যালাসেমিয়া এর কারণ কি, কোয়েশ্চেন কেটে কেটে আসতে পারে, একসঙ্গে আসতে পারে। পুরো হয়তো বলে দিলে থ্যালাসেমিয়ার কারণটা লিখো, তখন তোমাকে দুটো আলাদা করে পয়েন্ট করে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। পয়েন্ট করে লিখবা, থ্যালাসেমিয়া লিখলা, থ্যালাসেমিয়ার ওটা কি লিখলা, তারপর নিচে লিখলা আলফা থ্যালাসেমিয়ার কারণ কি লিখলা, তারপরে পয়েন্ট 2 নাম্বার বিটা থ্যালাসেমিয়ার কারণ কি। বোর্ডে আমার একবারে লিখে দেওয়ার জন্য পাশাপাশি এভাবে করেছি। এবার হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়ার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে 11 নাম্বার ক্রোমোজোমের বিটা গ্লোবিন, ঠিক আছে, বিটা শৃঙ্খলের হিমোগ্লোবিন, বিটা শৃঙ্খলের
হিমোগ্লোবিন উৎপাদনের অভাবে হয়ে থাকে। থ্যালাসেমিয়াকে আমরা টিএইচ দিয়ে প্রকাশ করে থাকি, টি আর এইচ। ঠিক আছে, যদি যদি কোনো মহিলা থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, এটা এক্ষেত্রেও আমরা 100% আর 50% দিয়ে চিহ্নিত করব। যদি 100% আক্রান্ত হয়ে থাকে থ্যালাসেমিয়া, তাহলে কি বলি, মহিলার ক্ষেত্রে 100% হলে পরে দুটোতেই মাথায় টিএইচ দিয়ে প্রকাশ করি। যদি 50% হয়, এটা হচ্ছে 100% আক্রান্ত। আর ঠিক আছে, আর যখন 50% বা বাহক হয়, 50%কে আমরা বাহক বলে থাকি, যে থ্যালাসেমিয়ার বাহক, মানে ওর মধ্যে পুরোপুরি প্রকাশ পায়নি, সে বাহক হয়ে থাকবে। তাহলে একটার মাথায় টিএইচ আর একটার মাথায় টিএইচ প্লাস। ঠিক আছে, আর পুরুষের ক্ষেত্রে কি হয়, পুরুষের ক্ষেত্রে যেহেতু এটা এক্স ক্রোমোজোম বাহিত, তাই শুধুমাত্র এক্স এর মাথায় হয়ে থাকে। এক্স টিএইচ আক্রান্ত যদি হয় 100%, তাহলে এটা টিএইচ, ওয়াই এর মাথায় যাবে না, কারণ ওয়াই বাহক নয়, বা ওয়াই এর মাথায় এটা আসে না। আর যদি এটা হচ্ছে 100% আর 50% এর ক্ষেত্রে হয় না, হয় পুরুষের দেহে হয় 100% হবে, আর না হলে থাকবেই না। ঠিক আছে, আক্রান্তই হবে না। স্ত্রীর দেহে 50% এবং 100% দুটোই হয়। হিমোফিলিয়াতে সে একই রকম ছিল। হিমোফিলিয়াতে দেখেছিলাম যে কে স্ত্রী দেহ যদি 100% আক্রান্ত হয়, তো এক্স এর মাথায় এইচ দিয়ে প্রকাশ করা হয়। ওইখানে কিন্তু এগুলো কোশ্চেন কেটে এসছে। ঠিক আছে, 50% বা বাহক বলা হয় একে। একটা এক্সএইচ হিমোফিলিয়া আক্রান্ত, আর একটা হবে এইচ প্লাস, মানে হিমোফিলিয়া আক্রান্ত নয়। আর পুরুষের দেহে যদি হিমোফিলিয়া আক্রান্ত দেহ দেখা যায়, তাহলে কি হবে, এক্স এর মাথায় এইচ ওয়াই, এটা আক্রান্ত, হিমোফিলিয়া আক্রান্ত। আর আক্রান্ত নয়, তখন হবে এক্স এইচ থাকবে কিন্তু প্লাস। এবার আমরা এইচ দিয়ে প্রকাশ করছি যাতে হিমোফিলিয়া আক্রান্ত নয় দেখার জন্য। টিএইচ দিয়ে দিলে তখন হিমোফিলিয়া থ্যালাসেমিয়া আক্রান্ত নয় দেখা যাবে, তাই দিতেই হবে তোমার। এগুলো সাইডে সাইডে লিখে নিও খাতায়। ঠিক আছে, খাতায় সাইডে সাইডে লিখে নিতে হবে, কারণ চেকার বোর্ড এবং ছকে তোমাকে কোশ্চেন করা হবে যে বাহক মাতার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহের ফলে সন্তান সন্ততির মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা লিখো, কত পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো লিখতে হবে। খাতা লিখে নাও তাড়াতাড়ি। এবার কোশ্চেন হচ্ছে কি, যে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি। থ্যালাসেমিয়া রোগ যেটা যদি কারো হয়, তাহলে কি দেখা দেবে, থ্যালাসেমিয়া তো একটা রক্তাল্পতা রোগ, তাই শরীরে রক্তাল্পতা মানে রক্তের হিমোগ্লোবিন তৈরি হবে না, যার ফলে রক্তাল্পতা রোগ দেখা দিবে। এবং রক্তাল্পতা হলে কি হবে, ক্লান্তি, দুর্বল, অবসন্ন মনে হবে, ত্বকের বর্ণ হলুদে ফ্যাকসা হয়ে যাবে, এবং কালচে বর্ণের মূত্র ত্যাগ হবে। এই তিনটা লক্ষণ লিখবে। কি কি? একটা হচ্ছে রক্তাল্পতা, ক্লান্তি ও শারীরিক দুর্বল। শারীরিক কি মনে হবে, শারীরিক দুর্বল। মনে হবে। 2 নম্বর, ত্বকের রং হ্যাঁ এগুলো বংশগত রোগ, এগুলো চিকিৎসার কোনো উপায় নেই, চিরকাল জন্ম থেকে মৃত্যু অবধি থাকবে থ্যালাসেমিয়া রোগ। ঠিক আছে,
বংশগত রোগের কোনো চিকিৎসা নাই, তবে হ্যাঁ যাতে পরবর্তীকালে বংশে না এটা সঞ্চারিত হয় তার উপায় আছে। তার জন্য জেনেটিক কাউন্সিল আছে, জেনেটিক কাউন্সিলিং। জেনেটিক কাউন্সিলিং ব্যবস্থার মাধ্যমে তার বিবাহের জীবনের পূর্বে বোঝা যায় যে কার সঙ্গে যদি বিবাহ হলে তার পুত্র সন্তানের মধ্যে যাওয়ার সম্ভাবনা নেই। এবার যদি দেখা যায় যে বর্ণান্ধ রোগ, এবার যার বর্ণান্ধতা রোগ আছে মহিলার দেহে, তার তো পুত্র সন্তানের মধ্যে আসবেই। তাহলে যাতে পুত্র সন্তানের মধ্যে বৈশিষ্ট্যটা না যেতে পারে তারও ব্যবস্থা আছে। ভ্রূণ নষ্ট করা হয়, ঠিক আছে, ভ্রূণ নষ্ট করে এবং তার কারণ জানিয়ে দেওয়া হয়। পারিবারিক যাতে সমস্যা ঝগড়া বিভেদ না বাঁধে, ঠিক আছে, ভুল বোঝাবুঝি না হয়, তাই আগে থেকেই জানিয়ে দেওয়া হয় কার দোষ নয়, ঠিক আছে। এই বংশগত রোগ এড়াবার জন্য জেনেটিক কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে করা হয়ে থাকে। তো এখন আমরা চলছি এখন থ্যালাসেমিয়া রোগের লক্ষণ দেখে নাও। ত্বকের রং হলদে ফ্যাকসা হয়ে যায়। এই থ্যালাসেমিয়া রোগ হলে পরে মাসিক রক্ত দান গ্রহণ করতে হয়। আর রক্ত গ্রহণ করার ফলে অনেকগুলো রোগের সৃষ্টি হয়, ঠিক আছে। সেই রোগগুলো বলছি, আগে লিখে নাও। 3 নম্বর, এগুলো হচ্ছে লক্ষণ। এগুলো দেখে বুঝতে পারবে যে তার মধ্যে থ্যালাসেমিয়া রোগ হয়েছে। এরপরে আমি বলছি, তাহলে কি রক্তাল্পতা, ক্লান্তি ও শারীরিক দুর্বল মনে হবে, ঠিক আছে। কি মনে হবে? ক্লান্তি ও শারীরিক দুর্বল মনে হবে। ত্বকের রং হলদে ফ্যাকসা হয়ে যায়, মূত্রের বর্ণ কালচে হয়ে যায়। থ্যালাসেমিয়া রোগের এটা লক্ষণ। তাহলে এবার হচ্ছে থ্যালাসেমিয়া রোগের ফলে কি কি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। থ্যালাসেমিয়া রোগ যদি হয় কারো দেহে, তো বারবার যখন রক্ত দান করতে হবে, রক্ত গ্রহণ করবে বাইরে থেকে, তাহলে কি হবে? রক্তের হিমোগ্লোবিনের যে 0.34% লোহা সঞ্চয় থাকে, লোহা থাকে, ঠিক আছে, সেই লোহা কি হবে? শারীরিক রক্তে সঞ্চয়িত হওয়ার ফলে দেহে লোহার পরিমাণ বেশি হয়ে যাবে, ঠিক আছে। কারণ লোহাটা অ্যাডজাস্ট হবে না এবং রক্তের লোহার পরিমাণ বেশি হয়ে যাবে, যার ফলে কি হবে? যকৃৎ, প্লীহা, ক্ষুদ্রান্ত এগুলো ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে। তো দেখে নাও কি কি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। তো এই রোগে বাইরে থেকে রক্ত বারবার গ্রহণ করার ফলে দেহে লোহার পরিমাণ বৃদ্ধি পায়, আসলে বৃদ্ধি পায়। আর যার ফলে যকৃৎ, প্লীহা এমনকি হৃৎপিণ্ড অবধি ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। এছাড়াও আমরা দুই একটা জিনিস জেনে রাখবো, যেমন হচ্ছে এই থ্যালাসেমিয়া রোগের কারণে বারবার যখন রক্ত গ্রহণ করা হবে আর দেহের লোহার পরিমাণ বেশি হবে, তখন হাড়ের গঠন বৃদ্ধি হবে। আর হাড়ের গঠন বৃদ্ধি পেলে শারীরিক যে হাড়ের গঠন থাকা দরকার তাতে বেশি যদি হাড়ের গঠন হয়, তাহলে কি হবে? হাড় বিকৃতি দেখা দেবে, হাড় বেঁকে যেতে পারে। হাড় বেঁকে যায়, মুখমণ্ডলেরও পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। মুখমণ্ডলেরও কি হয়? পরিবর্তন হয়। কোনটা? বাইরে থেকে রক্ত বারবার গ্রহণ করার ফলে দেহে লোহার পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে যকৃৎ, প্লীহা ও হৃৎপিণ্ডের ক্ষতিগ্রস্ত হয়। এবার একটা ভাইটাল কোশ্চেন, যে কোশ্চেনটা মাধ্যমিকে এসে থাকে, ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে শর্ট কোশ্চেন হিসাবে, যেরকম হচ্ছে কি, যে
হেমোফিলিয়া বা থ্যালাসেমিয়া বা বর্ণান্ধতা আক্রান্ত যে রোগ হয়, সেই রোগের আক্রান্ত ক্রোমোজোমের সাংকেতিক চিহ্ন দিয়ে দেখাও। ঠিক আছে, তো ক্রোমোজোমের সাংকেতিক চিহ্ন কিভাবে দেখাবো? আগে প্রশ্নটা কি হবে, যে বংশগত রোগে আক্রান্ত ব্যক্তির ক্রোমোজোম গুলি সাংকেতিক চিহ্ন দ্বারা সাংকেতিক চিহ্ন দাও। ঠিক আছে, সাংকেতিক চিহ্ন দেখাও বলে দিলে, ধরো দেখাও বলে প্রশ্ন দিয়ে দিল। তো কি কি সাংকেতিক চিহ্ন হয়, আমরা পুরো জিনিসটাই লিখবো, শুধু সাংকেতিক চিহ্ন বলে নয়, কে রোগে আক্রান্ত কে রোগে আক্রান্ত নয়, সবগুলোই। একটু প্রথমেই ক্লাসের প্রথমে আমি বলেছি এগুলো আক্রান্ত কিভাবে কি দেখায়, তবুও দেখাচ্ছি। প্রথমে হিমোফিলিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, 1 নম্বর হিমোফিলিয়ার ক্ষেত্রে যে সাংকেতিক চিহ্নগুলো হবে, হিমোফিলিয়াতে আক্রান্ত স্ত্রী দেহ, হিমোফিলিয়ার কি, আমরা একটা ছক করবো তাহলে সুবিধা বেশি হবে। ঠিক আছে, একটা ছক করলে বেশি সুবিধা হবে, উত্তরটা একটা ছকের মাধ্যমে লিখবো, বেশি সুবিধা হবে। প্রথমে হচ্ছে রোগের নাম, তিন ধরনের রোগ এবং টোটাল 6টা ভাগ হবে। আচ্ছা, 3 ধরনের রোগ ভাগ করে দেয়, 1 ভাগ 3 ভাগ, 2টো করে ভাগ। আবার 2টো ভাগ, বেশ লেখার সময় ঠিক বলে দেবো। প্রথমে হিমোফিলিয়া, হ্যাঁ হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, ঠিক আছে, আর এটা হচ্ছে বর্ণান্ধতা, ঠিক আছে। তো হিমোফিলিয়ার ক্ষেত্রে এটা স্ত্রী দেহ, এটা পুরুষ, আবার স্ত্রী, দেহ, পুরুষ, স্ত্রী দেহ এবং পুরুষ। ঠিক আছে, এবার দেখো হিমোফিলিয়া যদি আক্রান্ত থাকে, প্রথমে আক্রান্তর ক্ষেত্রে ছক লিখবো, আক্রান্ত, এখানে বাহক, আর এখানে আছে আক্রান্ত স্বাভাবিক। পুরুষ কখনো বাহক হয় না রোগের, ঠিক আছে, রোগের বাহক পুরুষ হবে না, তবে বর্ণান্ধতার বাহক হতে পারে। এই দুটো রোগের ক্ষেত্রে বাহক পুরুষ হবে না, হয় আক্রান্ত আর না হলে স্বাভাবিক, কিন্তু বর্ণান্ধতা হতে পারে পুরুষ। আক্রান্ত আর হচ্ছে বাহক, আর এটা হচ্ছে আক্রান্ত আর স্বাভাবিক। একসঙ্গে অনেকগুলো প্রশ্ন মুখস্থ হয়ে যাবে, ছকটা ধ্যান দিয়ে দেখলে পারে। আক্রান্ত আর এটা স্বাভাবিক, পুরুষ এই সমস্ত রোগের বাহক হয় না, মানে 50% এদের নাই, 50%কে বাহক বলবো। আর স্ত্রী দেহে কি হয়, বর্ণান্ধতা
আক্রান্ত বাহক হ্যাঁ, এই বর্ণান্ধতা রোগে আক্রান্ত বাহক দুটো হয়। এবার দেখো, যদি হিমোফিলিয়ায় স্ত্রী দেহ আক্রান্ত হয় তাহলে আমরা বলছিলাম যে এক্স ডবল এইচ, তার মাথায় ডবল এইচ হবে, ঠিক আছে, দুটোতে এইচ হবে। আক্রান্তকে, হিমোফিলিক আক্রান্তকে এইচ দিয়ে প্রকাশ করা হয়। আর বাহক মানে একটা আক্রান্ত, একটা আক্রান্ত নয়, ঠিক আছে। পুরুষের আক্রান্ত কিভাবে দেখানো হয়, কারণ যদি এক্স এর মাথায় থাকে তাই এক্স এইচ ওয়াই, আর স্বাভাবিক এক্স এইচ প্লাস ওয়াই হয়ে যাবে। স্ত্রীদের থ্যালাসেমিয়া আক্রান্ত যদি হয়, আক্রান্ত মানে দুটোতেই থাকবে টিএইচ, এক্স এর মাথায় দুটোতেই থাকবে টিএইচ টিএইচ করে। আর বাহকের ক্ষেত্রে একটা টিএইচ থাকবে, একটা থাকবে না, মানে একটা টিএইচ প্লাস হবে। এবারে সে পুরুষের দেহে আক্রান্ত যদি হয় তাহলে এক্স এর মাথায় টিএইচ ওয়াই থাকবে, আর স্বাভাবিক হলে পরে এক্স এর মাথায় টিএইচ কিন্তু প্লাস ওয়াই। আক্রান্ত স্ত্রী দেহে বর্ণান্ধতা সি দিয়ে প্রকাশ করতে হবে। বর্ণান্ধতাকে ইংরেজিতে বলা হয় কালার ব্লাইন্ড, কালার ব্লাইন্ড মানে সি দিয়ে প্রকাশ করা হয় বর্ণান্ধতাকে। তাই এখানে স্ত্রী দেহে বর্ণান্ধতা আক্রান্ত যদি হয় তাহলে এক্স এর মাথায় সি, এক্স এর মাথায় সি হবে। আর বাহকের ক্ষেত্রে এক্স এর মাথায় সি একটা, একটা হবে এক্স এর মাথায় সি প্লাস। আক্রান্ত পুরুষের দেহ যদি হয় তাহলে এক্স এর মাথায় সি আর ওয়াই। বাহক যদি হয়, আচ্ছা, আক্রান্ত যখন পুরুষ হবে দুটোতেই সি হবে, কারণ এবার ফুল বর্ণান্ধতাটা পুরোপুরি প্রকাশ পায় 100%। আর বাহকের ক্ষেত্রে কি হবে, একটা সি তো একটা প্লাস, ঠিক আছে। কমপ্লিট ছক, এটা মুখস্থ করে নিলে যত রকম কোশ্চেন ঘুরে ফিরে আসুক যে এর সাংকেতিক চিহ্ন কি হবে, বাহক হিমোফিলিয়ার, স্বাভাবিক কি, সব বোঝা যাবে। দেখো এবার এখানে একটা জিনিস যেটা বলা হয়নি, সেটা কি, যদি স্ত্রী বা পুরুষ, আমরা দেখছি যে পুরুষ স্বাভাবিক হয়, তাহলে কি স্ত্রী কখনো স্বাভাবিক হতে পারে না? স্ত্রীদের হয় বাহক নাহলে আক্রান্ত হবে, ওরা কি স্বাভাবিক হবে না? তাহলে এখানে যে অনেকে বসে আছে, তোমরা কি সবাই বাহক কিংবা অন্ধ, বর্ণান্ধ? আসলে তা নয়, স্ত্রী মানে স্বাভাবিক হতে পারে। স্ত্রী স্বাভাবিক হলে দুটোতেই প্লাস হবে, ঠিক আছে। এক্স এর মাথায় হিমোফিলিক যদি স্বাভাবিক হয় তাহলে এক্স এক্স এইচ প্লাস, আবার এক্স এইচ মাথায় প্লাস দিতে হবে, দুটো এক্স এইচ প্লাস, ঠিক আছে। আবার এখানে আমরা থ্যালাসেমিয়া যদি আমরা দেখাই যে স্বাভাবিক হবে তাহলে এক্স এইচ এক্স টিএইচ প্লাস, এখানে এক্স টিএইচ প্লাস, ঠিক আছে। তাই আমি এখানে লিখে দিলাম স্বাভাবিকের ক্ষেত্রে ছকে লিখে দিয়েছি, জায়গা নেই বলে, ঠিক আছে। আর বর্ণান্ধতা এরকম স্ত্রী স্বাভাবিক হলে পরে এক্স সি প্লাস হবে, আবার এখানে এক্স সি প্লাস হবে, ঠিক কিনা। আর বাহক এখানে পুরুষ স্বাভাবিক হতে পারে, তাই পুরুষ স্বাভাবিক হলে পরে কি হবে, এক্স সি প্লাস ওয়াই সি প্লাস। কমপ্লিট আজকের মতো ক্লাস।